কিন্তু ইনভেস্টিগেশন অফিসার না, এখানে একজন আইও থাকেন, যিনি ইনভেস্টিগেশন অফিসার, যার সিগনেচারে একটি 164 একটা প্রতিবেদন বা জমা হবে কোর্টে, সেই ব্যক্তি হচ্ছে সঠিক ব্যক্তি, সে এটা বিষয়ে মন্তব্য করতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায়? হাদির মৃত্যুটা নিয়ে যদি সন্দেহ হয় সেটা খুব পরিষ্কার, কারণ হাদি নিজেই তো বলে গেছে যে আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার বিচারটা করো। তার মানে হচ্ছে হাদিকে যারা হুমকি দিয়েছিলেন, যেটা দিয়ে সে জিডি করতে গিয়েছিল সেই শাহবাগ থানা, যেটাও তারা অস্বীকার করেন, সেই শাহবাগ থানার তাদেরই আসলে এটা বের করা দরকার। কিন্তু যেহেতু সে বলেছিল, তার প্রত্যেকটা বক্তব্যে পরিষ্কার বোঝা যায় যে সে একজন প্রতিদ্বন্দ্বী হয়ে তৈরি হয়েছিল। সেই প্রতিদ্বন্দ্বীটা কার সাথে? সেটা হচ্ছে মির্জা আব্বাস, যেটা ঢাকা ৮ আসনে, তো উনি ১ নম্বর আসীনের তালিকায় থাকবেন, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবং উনি বিএনপি করেন যেহেতু, সেহেতু বোঝা যাচ্ছে যে বিএনপির একটা প্রচ্ছন্ন তার প্রতি এই যে সমর্থন, এটাও রয়ে গেছে। দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে হাদি সবচেয়ে বেশি রুক্ষভাবে বলেন, আর যেভাবে বলেন, কটাক্ষ করে বলেন, যে প্রশ্নগুলো তুলতে পেরেছিল, যে প্রশ্নগুলো আমিও একই সময়ে তুলি, যে কারণে আমারও দেশ ছাড়তে হয়েছে, সেই প্রশ্নগুলো আসলে বেসিক্যালি ৫ই আগস্ট থেকে ৮ই আগস্টের ঘটনাটা, আমি এই অংশটুকু খুব জোরালোভাবে ধরি। যে ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত যে সরকার চালিয়েছিলেন, এই সরকারটার নাম হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। উনি ওয়াকার সাহেব এই সরকার গঠন করেছেন, তৈরি করেছেন একদম নিজে হাতে, এবং ওনার বসানো সবগুলো লোক প্রত্যেকটা জায়গায় আছে। যেমন ধরেন যদি আমরা এখন ইলেকশন ধরি, এই ইলেকশন কমিশনেও একজন কমিশনার আছেন, একজন ব্রিগেডিয়ার, যিনি ২০১৪-১৩ সালে ডিজিএফআই তে কাজ করেছেন। তার মানে উনি জেনারেল তারেক সিদ্দিকীর খুব কাছের লোক ছিলেন। তো ঐরকম একজন লোককে, যদি কন্ট্রোভার্সিয়াল লোককে আমরা ইলেকশন কমিশনার হিসেবে দেখতেও পারি, তার মানে হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ৫ থেকে ৮ তারিখ ওনারা খুব সুন্দর করে রয়ের অ্যাডভাইস নিয়ে একদম গোছানোভাবে, পরিষ্কারভাবে এই সরকারকে কিভাবে সাজানো হবে, কিভাবে কন্ট্রোল করা হবে, কিভাবে ইলেকশন নিয়ে আসা হবে, এবং ইলেকশনে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টি বা বিএনপির মাধ্যমে হোক, যেভাবে হোক, তারা আবার যে ক্ষমতার একটা প্রচ্ছন্ন ক্ষমতায়ন অবস্থায় থাকবেন, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন একদম শুরুতেই। সেটা হচ্ছে ৫ থেকে ৮ই আগস্টের মধ্যে। তো সেই জায়গাটায় যিনি প্রশ্ন করতেন, যারা প্রশ্ন করতেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন শহীদ ওসমান হাদি। কারণ সে পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা দিল্লির তাবেদারিটা আর নিব না। আমরা দিল্লির প্রেসক্রিপশনে যারা, যারা এটা ক্ষমতায় করছেন। এখন আপনি মনে করেন, একটু পুরো পিছনে যান। আপনার মনে আছে কিনা জেনারেল ওয়াকার একবার হঠাৎ করে ঘোষণা দিয়ে বললেন ফুল স্টপ। তার মানে বিডিআর এর কোনো বিচারার্চন হবে না। তখন আমরা খুব, যারা সংস্কারপন্থী, আমরা যারা সেনাবাহিনীতে সংস্কার চেয়েছি বা এই দেশের জন্য সংস্কার চেয়েছি, আমরা খুব সরব হলাম। আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাইলাম, এবং আমাদের যারা, যারা কথা বলছেন সবাইকে তারা থামায় দেওয়ার জন্য যে কার্যক্রম, সবগুলো ইন্ডিভিজুয়াল কার্যক্রম। তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। উনি এই বিষয় নিয়ে যথেষ্ট কথা বলতেন, উনাকে একদম সম্পূর্ণ থামায় দেওয়া হলো, উনাকে পিএনজি করা হলো, এবং আমাদের দলের মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়ালি কিছু লোকজনকে কিনে ফেললো, দলকে ভেঙে ফেললো। আমাদের মধ্যে থেকে ২-৪ জন সেনাবাহিনীর প্রাক্তন সদস্যকে এনসিপি পার্টিতে ঢুকাই দিল, দিয়ে আবার তাদেরকে দিয়ে দুর্নীতি করায়, তারা আবার রিটায়ারমেন্ট নিল। এই ধরনের কার্যক্রমগুলো কন্টিনিউয়াসলি তারা চালায় গেল। এরই ধারাবাহিকতায় হাদি থামে নাই। হাদি একদম পরিষ্কারভাবে বলেছিল, যদি ওয়াকার সাহেব এই সরকারকে সমর্থন না করেন এবং সরকারকে তার সংস্কারে বাধা দেন, তাহলে আমরা আবার আন্দোলন করব, এবং আমাদের আন্দোলনে এবারে প্রয়োজন বোধে আমরা সেনাবাহিনীর এক-একটি ইট খুলে নিয়ে আসবো যদি উনি কু করার চেষ্টা করেন। তার মানে হচ্ছে হাদি, যদি শক্তির সাথে শক্তির খেলা হয়, তাহলে হাদি ছিল সেই শক্তি যে তার কু করার মানে মতলব বা তার যে সাহস ওয়াকার সাহেব কন্টিনিউয়াস দেখায় আসছিলেন, তাকে চ্যালেঞ্জ করার মতো ব্যক্তিই ছিল হচ্ছে শহীদ ওসমান হাদি। অন্য কেউ করে নাই। অন্য কোনো নেতা করেন নাই। ইভেন জামাত ইসলামের কোনো নেতা করেন নাই। ইভেন সারজিদ, সেও কম্প্রোমাইজ করে ফেলেছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ বলতেছিল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যে থ্রেট করে দেওয়া হয়েছে বা কম্প্রোমাইজ করতে বলা হয়েছে, সেই কথাটা সে যেদিনকে বলল, তার পরের দিন সারজিৎ উল্টা টান নিল। তার মানে সারজিতের ব্যাকগ্রাউন্ডেও যদি আওয়ামী লীগের যেহেতু ফ্যামিলি থেকে আসছে, তাকেও ম্যানেজ করা গেছে। এরকম একটা ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম। তো তার মানে হচ্ছে যে তাহলে মানে এই আন্দোলনের মধ্যে মুখ্য ভূমিকাতে যেহেতু হাদি রয়ে গেছিল, এবং হাদি তাদের থ্রেটটা তারা কোনোভাবে এটাকে দমিত করতে পারছিল। দিন, দিন তার পপুলারিটি বাড়ছিল, এবং সে একদম প্রকাশ্যে বলে দিয়েছিল যে আমি ৩০০ জন আসনধারীর
একজন হব সেই লোকসম্মত ব্যক্তি মহাদূষণের যে আলাপ আমি সকলকে চ্যালেঞ্জ করব এবং সকলের সম্পদের বিবরণ আমি প্রকাশ করে দিব। প্রত্যেকটা যদি কেউ কারাপশন করে তার মানে হচ্ছে প্রত্যেক দলের প্রত্যেকটা লোক বুঝে গেল যে এ যদি বেঁচে থাকে, এ যদি সংসদে আসে তাহলে আমাদেরকেও তারা চ্যালেঞ্জ করবেই। তো চ্যালেঞ্জটা মেটানোর জন্য আমি মনে করি সকলে মিলেই একটা দলগতভাবে বুদ্ধি পরামর্শ করে তাকে এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার একটা কাজ তারা করেছেন। পুলিশের ওসি আছেন, যতগুলো পুলিশের কমিশনার, ডিআইজি আছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা গত মানে ১৫-১৬ বছরে জেনারেল হয়েছেন, যারা ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন, কর্নেল হয়েছেন, যারা বিভিন্ন ভালো, ভালো পদে ডেপুটেশনে কাজ করেছেন, র‍্যাবে চাকরি করেছেন, এদের প্রত্যেকের একটা তালিকা তো করা যায়, তাই না? তো আমি দুদকের চেয়ারম্যানের সাথে এটা নিয়ে খুব বাজি লাগছিলাম যে এই তালিকা করে আপনি কেন তাদের সম্পদের বিবরণ নিচ্ছেন না, ট্যাক্সের বিবরণ নিচ্ছেন না? আপনি দেখেন গত ১৬ বছরে যদি আপনি যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে, যদি ঢাকার রেজিস্ট্রেশনের আপনি রেজিস্ট্রারের অফিসে যান, এই রেজিস্ট্রেশনের প্রত্যেকের নাম তালিকা যদি নেন, সিটি কর্পোরেশনে যান, যে প্রত্যেকটা রেজিস্ট্রেশনের এগেইনস্টে ঢাকা শহরে যতগুলো ফ্ল্যাট বিক্রি হয়েছে বা ফ্ল্যাট শুধু ধরেন আপনি অত দূরেও যাওয়া দরকার নেই, শুধু বসুন্ধরার মধ্যেই থাকেন। বসুন্ধরায় যে পরিমাণের জমি এবং ফ্ল্যাট বিক্রি কাঁচাবেনা হয়েছে, এগুলোর যদি লিস্ট নেন, এই লিস্ট ধরে যদি আপনি আগান, ব্যাংকের স্টেটমেন্ট তো বাদই দিলাম। ঠিক আছে? আমি এইগুলোকে নিয়ে যদি আপনি একটা তালিকা তৈরি করেন, একজন সচিবের কাছে দেখবেন ৫ টা ১০ টা করে ফ্ল্যাট, একেকটা ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য হিসাব করে যদি ৩ কোটি টাকা করে হিসাব করা হয়, ৫ কোটি করে, একেকজনের আছে ১০ কোটি টাকা মূল্যেরও ফ্ল্যাট আছে। আমি নিজে চোখে দেখেছি। তো এই সকল জিনিসের যদি একটা লিস্ট করেন, তাতে দেখা যাবে যে কাস্টমসের অফিসার ১ নম্বরে যাবে। ২ নম্বরে যাবে মানে এনবিআর এইসবের লোক কমিশনে এসে কাজ করেছে। ৩য় নম্বরে যাবে হচ্ছে এই মানে পুলিশের যত এই বেনজির সাহেবের মতো লোক, যিনি এখন এই মুহূর্তে টাকার মানে সিডনিতে বসে ১০ টা ৫ টা ২০ টা করে একেকটা বাড়ি কিনতেছেন। হ্যাঁ? তার ৫০ মিলিয়ন ১০০ মিলিয়ন দিয়ে বাড়ি কেনেন। এই যে তাদের যে টাকার যে খেলা, যে মানে অর্থের যে অঢেল অর্থের যে ইয়ে, এবং মানুষকে গরিব বানায় ফেলানো, পুরো বাংলাদেশের মানুষের টাকা চুষে সেই টাকা দিয়ে ব্যাংকের মাধ্যমে চুরি করে বা বিভিন্ন দুর্নীতি করে সেই টাকার যে একটা পাহাড় তৈরি করছে, এই পাহাড় তো সামলাইতে হবে। তো সামলানোর জন্য এই সচিবের যে পরবর্তী ধারাবাহিকতা আছে, তারা সবাই এখন উঠে পড়ে লাগছে যে তাদের নিশ্চয়তা নিবেন, এবং এই নিশ্চয়তার সব বড় জায়গাটা হচ্ছে নেক্সট ইলেকশনে তাদের সাথে যারা অ্যালাইন থাকবেন, যাদের করবেন, এই কাজগুলো আনার জন্য ১ নম্বর ব্যক্তি হচ্ছে সিনিয়র সচিব। উনার নিজের মুখ দিয়ে আমি শুনেছি। উনি আমার সামনে দাঁড়ায়, আমি উনাকে চ্যালেঞ্জ করেছিলাম। উনি কক্সবাজারে সকল বিভিন্ন যে উনার দলবল নিয়ে বেড়াইতে গেছেন। উনারা টের পান নাই যে ওই রুমের মধ্যে আমি আছি। আমিও একজন ব্যক্তি চুপচাপ বসে, বসে উনাদের বক্তব্য শুনতেছি। উনারা বলতেছে সকল কাজ এখন থামায় দেওয়া উচিত। আমাদের একটা ইলেকশন করানো উচিত। সেই ইলেকশন করলে তার মধ্যে ২ জন অতি উৎসাহিত হয়ে বলে, স্যার বিএনপি চলে আসলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা সকল কিছু করতে পারবো। তাতে উনিও সায় দিচ্ছেন। তার মানে যেখানে মুখ্য সচিব সায় দেন, তার মানে বুঝতে পারছেন যে উনি নিজেও এটার সাথে জড়িত। তো এই মুখ্য সচিবকে আমি তখন চ্যালেঞ্জ করে বললাম যে লাস্টে যখন উঠে যাচ্ছে, তখন একজন ওখানকার সচিব, এই আমাদের পর্যটনের এক সচিব মহিলা, উনি আমাকে চিনে ফেলছেন, কারণ আমি পর্যটনের ব্যাপারেও খুব আন্দোলন করেছিলাম যে পর্যটন সংস্থাটাকে এই আওয়ামী লীগের এই ল্যাসপেন্সার মুক্ত টোয়াবকে স্বাধীন করতে হবে। এটার জন্য যেহেতু আমি খুব সরব ছিলাম, তো উনি আমাকে চিনে ফেলছেন। উনি আমাকে বলছে, আপনি এখানে কেন কি করেন? তখন আমি আস্তে করে উঠে দাঁড়িয়ে বললাম যে আমরা যে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা আপনার প্রতি একটা চিঠি লিখেছি, সেই চিঠিটা আপনি কি জানেন? মুখ্য সচিব সরাসরি অস্বীকার করলেন, আমি এটা জানি না। তাই বললাম যে এটা তো অসম্ভব। কারণ জাস্ট ১ সপ্তাহ আগেই আমরা কয়েকজন মিলে আমাদের প্রতিরক্ষা সচিবের সাথে দেখা করলাম। যে ১ম ধাক্কাটাই খেলাম যে প্রতিরক্ষা সচিবের চেয়ারের উপরে দেখি যে শেখ মুজিবের ছবিটা টাঙানো আছে। তার মানে বুঝে গেলাম যে ইনি অ্যালাইন লোক। কারণ এই সিচুয়েশনে এসেও উনি শেখ মুজিবের ছবি টাঙায় রাখতে সাহস করছেন উনার অফিসের মধ্যে, তার মানে হচ্ছে উনি ওইটা। তারপরে পাশের থেকে আমার আরেকজন কলিগ, এক্স কলিগ, উনি মেজর জালাল, উনি আমাকে বললেন যে, মেহেদী, উনার ছেলেই তো হচ্ছে আর্মি হেডকোয়ার্টারে চাকরি করে। তো উনি কি আমাদের এই বিষয় নিয়ে সংস্কারের জন্য কথা বলবে? যাই হোক, তারপরেও আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম। আমরা নীতিগতভাবে, আমরা আইনগতভাবে কি, কি ব্যবস্থা করতে পারি সেটা যখন চ্যালেঞ্জ করলাম, এক পর্যায়ে উনি বললেন যে একটু মুখ্য সচিবকে ম্যানেজ করে আসেন। উনি আমাকে এই চিঠিটা পাঠাইতে নিষেধ করেছেন। মৌখিকভাবে নিষেধ করেছেন, এইজন্য আপনাদের সংস্কারের চিঠিটা যাবে না। দেখেন কত উদ্ধত পরিমাণ একটা দেশের হতে পারে। মুখ্য সচিবের মুখের কথায় একটা দেশের প্রতিরক্ষা সচিব কোন একটা
জরুরি চিঠি যেটা আমাদের মানে প্রধান উপদেষ্টা বরাবর লেখা, সেই চিঠিটা আজ পর্যন্ত যায় নাই। হুম। আমি বলতেছি আজকে থেকে প্রায় ৭ মাস ৮ মাস হয়ে গেছে, আরো বেশি হবে। এরকম একটা সময় সমসাময়িক ঘটনা। তো এই হলো আমাদের দেশের একটা চিত্র আপনাকে তুলে ধরলাম। এই চিত্র থেকে আপনি যদি বুঝতে পারেন তার মানে হচ্ছে এই প্রত্যেকটা সচিবালয়ের দুষ্ট চক্রের দুর্নীতিবাজ ব্যক্তিগুলো চায় যে ইলেকশন হোক এবং সেই ইলেকশনটা তাদের মতো করে নীরবভাবে তারা যাকে দিয়ে কাজ করায় পরবর্তীতে তাদের এই যে বললাম আমি যে দুদকের যদি লিস্ট ধরি এবং এটার সাথে, সাথে তারা কি ট্যাক্সেশন এ ডিক্লারেশন দিয়েছিল কিনা সেটাকে যদি টালি করতে চাই, সেই হুম। ধরনের কাজ যাতে দুদক না করতে পারে বা এদেরকে কেউ ধরতে না পারে, সেই কাজগুলো যাতে কেউ প্রশ্নবদ্ধ করতে না পারে, সেরকম হাদিকে যেমন থামায় দেয়া হয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে, মৃত্যুর হুমকি এখনো দেয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। এইরকম কাজগুলো তারা করতেই থাকবে।